ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2023-24 একাডেমিক ইয়ারে এসসিআরটি ত্রিপুরা থেকে ক্লাস 10-এর উপর যে কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে সেই কোয়েশ্চেন ব্যাংকের যে বায়োলজি পার্ট আছে সেই বায়োলজি পার্টের প্রশ্নগুলির সলিউশন অর্থাৎ উত্তর নিয়ে আলোচনা করে সবগুলি প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে সহজ এবং সরল করে বুঝিয়ে দিয়েছি। এর আগে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর পরপর যে কোয়েশ্চেন ব্যাংক দেওয়া আছে সেই কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নগুলির আনসার দিয়েছি। যারা ওই ভিডিওগুলি দেখনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারবে। আর এই ভিডিওর পরে আমি একের পর এক ম্যাথমেটিক কোয়েশ্চেন পেপারের প্রশ্নগুলির আমি পরপর বুঝিয়ে করে ভিডিও দেব। যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তোমাদের যদি মনে করো প্রয়োজন আছে তাহলে সাবস্ক্রাইব করে নেবে। এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে। তোমরা খাতা কলম নিয়ে সঙ্গে থাকো এবং আমার সাথে সাথে তোমরা খাতায় উঠিয়ে নেবে। দেখো, এই হচ্ছে এসসিআরটি থেকে দেওয়া বায়োলজি অর্থাৎ লাইফ সায়েন্সের যে কোয়েশ্চেন ব্যাংক ক্লাস 10। প্রথম কোয়েশ্চনে কি বলেছে দেখো, প্রথম কোয়েশ্চন হচ্ছে দুটি নিউরনের মধ্যবর্তী সাইনাপসকে কি বলে। আবার বলছি, দুটি নিউরনের মধ্যবর্তী যে সাইনাপস আছে তাকে বলা হয় স্নায়ু সন্নিধি অথবা স্নায়ু সন্নিধি প্রণালী। আবার বলছি, দুটি নিউরনের মধ্যবর্তী সাইনাপসকে বলে স্নায়ু সন্নিধি বা স্নায়ু সন্নিধি প্রণালী। এই দেখো আনসারটা, তোমরা লিখে নাও। এর পরের কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 এ কি বলছে, কোন শ্বসনে জীবেরা অধিক পরিমাণ শক্তি পায়? দুইটা শ্বসন আছে, একটা আছে অবাত শ্বসন আর একটা আছে সবাত শ্বসন। সবাত শ্বসনে জীবেরা অধিক পরিমাণ শক্তি পায়, তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে সবাত শ্বসন। এরপরে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, সিএসএফ এর সম্পূর্ণ নাম লিখো। দেখো, সিএসএফ মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আবার বলছি, সিএসএফ হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তোমরা লিখে নাও, আনসারটা লিখে নাও। সিএসএফ হলো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। পরের কোয়েশ্চন কি বলছে, কোয়েশ্চন নাম্বার 4। গলগণ্ড রোগের জন্য দায়ী হরমোনের নাম কি? অর্থাৎ কোন হরমোনের কারণে গলগণ্ড রোগ হয়? আনসার হচ্ছে থাইরয়েড হরমোনের কারণে। তাহলে আনসারটা কি হবে? আনসারটা লিখে নাও, থাইরয়েড হরমোনের কারণে গলগণ্ড রোগ হয়। এরপরে কোয়েশ্চন, ধমনী বলতে কি বুঝো? তোমাদের জানা ধমনী কি? ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত যে রক্তবাহের মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয় তাকে বলা হয় ধমনী। আমি আনসারটাকে যদি একটু অন্যরকম বলি তাহলে হবে, যেসব রক্তনালীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয় তাকে বলে ধমনী। এই নাও আনসারটা, তোমরা লিখে নাও, দেখে লিখে নাও। যেসব রক্তনালীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয় তাকে ধমনী বলে। এরপরে কোয়েশ্চন কি বলছে, বলছে ওজোন গ্যাসে অক্সিজেনের পরমাণু সংখ্যা কত? দেখো, তোমরা সবাই জানো যে ওজোন গ্যাস মানে তার সংকেত হচ্ছে O3, মানে তার মধ্যে 3টা পরমাণু আছে। তারা বলছে পরমাণুর সংখ্যা কত? তাহলে ওজোন গ্যাসে পরমাণুর সংখ্যা হচ্ছে 3। আবার বলছি, ওজোন গ্যাসে পরমাণু সংখ্যা হচ্ছে 3। এর পরের কোয়েশ্চন নাম্বার 7। কোয়েশ্চন নাম্বার 7 কি হবে? দেখো, কোয়েশ্চন নাম্বার 7-এ বলেছে যে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার নাম কি? অর্থাৎ উদ্ভিদ কোন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে? তোমাদের জানা, উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আবার বলছি, উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এরপরে কোয়েশ্চন নাম্বার
8। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? বলছে কোন মানব হরমোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? দেখো, আমরা জানি যে পিটুইটারি গ্রন্থি মানবদের যত গ্রন্থি আছে সব গ্রন্থিকে কি করে প্রভাবিত করে বা সব গ্রন্থিকে চালায়। কোন গ্রন্থি চালায় সব গ্রন্থিকে? পিটুইটারি গ্রন্থি। সেই জন্য পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। আবার বলছি, পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। এরপরে কোয়েশ্চন বলছে, কোয়েশ্চন নাম্বার 9, জীবমণ্ডলের ব্যাপ্তি কত? ব্যাপ্তি মিন্স জীবমণ্ডলের প্রসার কত? অর্থাৎ জীবমণ্ডলের প্রসার আমি তোমাকে দিয়েছি 24 কিলোমিটার। আবার বলছি, জীবমণ্ডলের ব্যাপ্তি বা প্রসার আমি দিয়েছি 24 কিলোমিটার। কোনো কোনো বইও দেখবে লেখা আছে 20 কিমি। এবার 24 কিলোমিটার আমি কেন দিয়েছি? দেখো, ভূপৃষ্ঠ থেকে প্রায় 15 কিলোমিটার উচ্চতা অবধি প্রাণের অস্তিত্ব পাওয়া যায়। আবার ভূপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার গভীর অবধি, সমুদ্রের তলদেশ অবধি প্রাণের অস্তিত্ব পাওয়া যায়। তাহলে কি হলো? উপরে 15 আর ভূপৃষ্ঠের নিচের দিকে কত? 9। 15 আর 9 কত হলো? 24। এই হিসাবে আমি 24 কিমি দিয়েছি। পরের কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 10, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি জাতীয় খাদ্য উৎপন্ন হয়? দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। তাহলে আনসারটা কি হবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। এরপরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 10 বলছে যে একটি প্রকল্পিত হরমোনের নাম লিখো। তোমাদের জানা কি হবে? প্রকল্পিত হরমোনের নাম হচ্ছে ফ্লুরিজেন। আবারও বলছি, প্রকল্পিত হরমোনের নাম কি? প্রকল্পিত হরমোনের নাম হচ্ছে ফ্লুরিজেন। এরপরে কোয়েশ্চন কি বলছে? ইকোলজি শব্দের প্রবক্তা কে? আবার বলছি, ইকোলজি শব্দের প্রবক্তা কে। ইকোলজি শব্দটি কে ইউজ করেছেন সর্বপ্রথম? ইকোলজি শব্দটি ইউজ করেছেন বিজ্ঞানী হ্যাকেল। তাহলে আনসারটা লিখে নাও, আনসারটা হচ্ছে বিজ্ঞানী হ্যাকেল। এরপরে কোয়েশ্চন, খাদ্য শৃঙ্খলের প্রথম টপিক স্তরে কে থাকে? আবার বলছি, খাদ্য শৃঙ্খলের প্রথম টপিক স্তরে কে থাকে? দেখো, খাদ্য শৃঙ্খলটা শুরু হয় ঘাস থেকে। তাহলে প্রথম টপিক স্তরে কে থাকবে? ঘাস। ঘাস হচ্ছে উৎপাদক। তাহলে খাদ্য শৃঙ্খলের টপিক স্তরের প্রথমে থাকে কি? ঘাস বা উৎপাদক। ঘাস লিখতে পারো অথবা উৎপাদক লিখতে পারো। এরপরে কোয়েশ্চন, বাস্তুতন্ত্রের শক্তির উৎস কি? দেখো, আমরা জানি পৃথিবীতে সমগ্র শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে অবশ্যই বাস্তুতন্ত্রের সমগ্র শক্তির উৎস হচ্ছে সূর্য। গেল 14 নম্বর। এরপর আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চন নাম্বার 15 কি বলছে? কোন গাছের পাতায় অস্থানিক মুকুল সৃষ্টি হয়? অর্থাৎ কোন গাছের পাতা থেকে মুকুল বা গাছ সৃষ্টি হয়? তোমাদের জানা পাথরকুচির পাতা। আনসার হচ্ছে পাথরকুচির পাতা থেকে মুকুল বা গাছ সৃষ্টি হয়। এরপরে কোয়েশ্চন, দুটি জাইগোটের মিলনের ফলে উৎপন্ন কোষকে কি বলে? আবার বলছি, দুটি জাইগোটের মিলনের ফলে উৎপন্ন কোষকে কি বলে? দেখো, দুটি জাইগোটের মিলনের ফলে উৎপন্ন কোষকে বলা হয় আবারও বলছি, দুটি জাইগোটের নয়, দুটি গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন কোষকে কি বলে? দুটি গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন কোষকে বলা হয় জাইগোট। কোয়েশ্চনটা আবার একটু দেখে নাও ভালোভাবে। দুটি গ্যামেটের, জাইগোট নয়, দুটি গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন কোষকে বলে জাইগোট। এরপরে কোয়েশ্চন নাম্বার 17 কি বলছে? কি কারণে থ্যালাসেমিয়া রোগ হয়? আবার বলছি, কি কারণে থ্যালাসেমিয়া রোগ হয়? দেখো, থ্যালাসেমিয়া রোগের প্রধান কারণ হচ্ছে রক্তে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনের ত্রুটির জন্য জিনের কারণে, অর্থাৎ হিমোগ্লোবিনের ত্রুটিপূর্ণ জিনের কারণে থ্যালাসেমিয়া রোগ হয়। আবার বলছি, হিমোগ্লোবিনের ত্রুটিপূর্ণ জিনের কারণে, অর্থাৎ ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন জিনের কারণে থ্যালাসেমিয়া রোগ হয়। আনসারটা দেখে নাও, ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন
জিনের কারণে থ্যালাসেমিয়া রোগ হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 18, দুটি পতঙ্গভুক উদ্ভিদের নাম লিখো। দেখো পতঙ্গভুক উদ্ভিদ কি? আমরা জানি কলসপত্রী, পাতাজাজি, সূর্য শিশির, এগুলি হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। আমি তোমাদেরকে দিয়েছি কলসপত্রী এবং সূর্য শিশির, লিখে নাও, আনসারটা লিখে নাও। পতঙ্গভুক উদ্ভিদ মানে যে উদ্ভিদ পতঙ্গকে ধরে খায় তাকে বলে পতঙ্গভুক উদ্ভিদ। কলসপত্রী আর দিয়েছি কি সূর্য শিশির। তারপরে মানুষের দেহে কোন জীব মিথুজীবী রূপে বসবাস করে? দেখো মানুষের দেহের মধ্যে মিথুজীবী রূপে বসবাস করে মানুষের শরীরে, অর্থাৎ মানুষের পেটে এক ধরনের ব্যাকটেরিয়া, সেটার নাম হলো ই কলাই। আনসার লেখো ই কলই, ই কলই। এরপরে কোয়েশ্চেন, জীবের প্রথম উৎপত্তি কোথায় হয়েছিল? দেখো আমরা জানি জীবের প্রথম উৎপত্তি বা জীবের প্রমাণ একমাত্র পাওয়া গেছিল সবার প্রথমে সমুদ্র পৃষ্ঠে। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে সমুদ্র পৃষ্ঠে। এরপরে কোয়েশ্চন বলছে ভেনাস হৃৎপিণ্ড কি? দেখো যে হৃৎপিণ্ডের মধ্য দিয়া কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় তাকে বলে ভেনাস হৃৎপিণ্ড। আবার বলছি, যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বাহিত হয় তাকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। দেখো মাছের যে হৃৎপিণ্ড আছে সেই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মানে দূষিত রক্ত বাহিত হয়, সেই জন্য মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। তাহলে আনসারটা কি লিখবে? আনসারটা লিখে নাও। আনসারটা হচ্ছে যেসব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে শুধুমাত্র দূষিত রক্ত বাহিত হয় তাকে ভেনাস হৃৎপিণ্ড বলে। এরপরে কোয়েশ্চন নাম্বার 22 নম্বর কোয়েশ্চনে কি বলেছে? জলবাহিত দুটি রোগের নাম লিখো। মানে জলের কারণে হয় এমন দুটা রোগের নাম বলতে বলেছে। দেখো কলেরা, আমেশা, টাইফয়েড এগুলি তো জলের কারণে হয়। তাহলে তুমি এখানে লিখে নাও, একটা লিখে নাও কলেরা আর একটা লিখে নাও টাইফয়েড। আর বলছি জলবাহিত দুটি রোগের কারণে কি হয়? কলেরা, আমেশা, টাইফয়েড। আমি এখানে দিয়েছি কলেরা এবং টাইফয়েড। এরপরে পরের কোয়েশ্চন হচ্ছে দেখো লোকাস কাকে বলে? আবার বলছি পরের কোয়েশ্চন হচ্ছে লোকাস কাকে বলে, কোয়েশ্চন নাম্বার 23। দেখো জিনের যে স্থানে, আবার বলছি ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস, অর্থাৎ ক্রোমোজোমের জিনের যে কেন্দ্রবিন্দু তাকে বলা হয় লোকাস। ক্রোমোজোমের জিনের যে কেন্দ্রবিন্দু তাকে বলা হয় লোকাস। তাহলে আমরা বলতে পারি যে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। আবার বলছি ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলে লোকাস। তোমরা লিখে নাও আনসারটা। এরপরে কোয়েশ্চন বলছে অসম্পূর্ণ প্রকটতা কখন দেখা যায়? আবার বলছি অসম্পূর্ণ প্রকটতা কখন দেখা যায়? বলছে পরস্পর বিপরীতযুক্ত দুটি জীবের সংকরায়নে যখন, আবার বলছি পরস্পর বিপরীতযুক্ত দুটি জীবের সংকরায়নে যখন প্রকট জিনটি তার ফিনোটাইপ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না তখন অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে, দেখো আনসারটা কি হবে? আনসারটা হবে যে পরস্পর বিপরীত বৈশিষ্ট্য যুক্ত দুটি জীবের সংকরায়নে যখন প্রকট জিনটি তার ফিনোটাইপ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না ও এর ফলে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মিশ্রিত বৈশিষ্ট্যযুক্ত জীবের সৃষ্টি হয় তখন প্রকটতা দেখা যায়। তাহলে এখানে কি বলেছি? এখানে আমি যে বলেছি এই যে এই জায়গাটা তোমরা আনসারটা লিখবে, যে কারসারটা দেখতে পাচ্ছ এখানে আমি প্রকটতার কি দিয়েছি? অসম্পূর্ণ প্রকটতার সংজ্ঞা দিয়েছি। আনসারটা কিন্তু এরকম হবে না, আনসারটা হবে আমার সাথে সাথে তোমরা দেখে নাও পরস্পর বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের সংকরায়নে যখন প্রকট জিনটি তার ফিনোটাইপ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না তখন অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। যেহেতু কোয়েশ্চেন বলেছে অসম্পূর্ণ প্রকটতা কখন দেখা যায়, তাহলে আনসারটা এইভাবে লিখবে আমি যেভাবে বললাম
আমি যে দিয়েছি এখানে সংজ্ঞা অসম্পূর্ণ প্রকটতা এরকম সংজ্ঞা দিতে হবে না। এরপরে কোশ্চেনে চলে যাই। এরপরে কোশ্চেনে বলেছি কি, একটি অবায়ুজীবী জীবের নাম লেখো। আমি 25 নম্বর আনসারটা একটু পরে বলছি। 26 দেখো, কোষের মুখ্য শ্বসন বস্তু কোনটি? দেখো, কোষের মধ্যে মুখ্য শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ। তাহলে তোমার আনসারটা কি হবে? কোষের মুখ্য শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ। আনসারটা লিখে নাও। এর পরের যে কোয়েশ্চনটা, কোয়েশ্চন নাম্বার 27, কি বলেছে? ইওহিপ্পাস কোন যুগের জীবাশ্ম? আবার বলছি, ইওহিপ্পাস কোন যুগের জীবাশ্ম? আনসার, ইওহিপ্পাস হচ্ছে ইউসিন যুগের জীবাশ্ম। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে ইউসিন যুগের জীবাশ্ম হচ্ছে ইওহিপ্পাস। তোমরা আনসারটা পূর্ণবাক্যে লিখে নিও। এর পরের যে কোয়েশ্চনটা, পরের কোয়েশ্চনে বলছে যে ইকোলজি কার্যকারী একক কি? আবার বলছি, ইকোলজি কার্যকারী একক হচ্ছে জীব। ইকোলজি কার্যকারী একক জীব। এরপরে কোয়েশ্চনটা, কোয়েশ্চন নাম্বার 29 অর্থাৎ 29, কি বলেছে? কোয়েশ্চন নাম্বার 29-এ বলেছে শব্দের তীব্রতা পরিমাপের একক কি? শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। 29 নম্বর কোয়েশ্চনটা ফিজিক্যাল সায়েন্সে অর্থাৎ ফিজিক্সে হলে ভালো হতো। শব্দের তীব্রতা পরিমাপের একক কি? শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। লিখে নাও, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো ডেসিবেল। এরপরে কোয়েশ্চন যাই, কোয়েশ্চন নাম্বার 30 নয়, সরি, কোয়েশ্চন নাম্বার 25 রয়ে গেছিল। কোয়েশ্চন নাম্বার 25 এর আনসার হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। বলেছে যে একটি অবায়ুজীবী জীবের নাম লিখো। একটি অবায়ুজীবী জীবের নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। দেখে নাও, আনসারটা লিখে নাও। এরপরে কোয়েশ্চনে চলে যাই, কোয়েশ্চন নাম্বার 30 কি বলেছে দেখো। কোয়েশ্চন নাম্বার 30 বলেছে মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখো। দেখো, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কি? মানুষের অনেকগুলি নিষ্ক্রিয় অঙ্গ আছে, যেমন অ্যাপেন্ডিক্স, আক্কেল দাঁত, এগুলি হচ্ছে কি নিষ্ক্রিয় অঙ্গ। তারা দুটি বলছে, আমি এই দুটোই লিখে দিই। একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স আর একটা হচ্ছে আক্কেল দাঁত। এখনো অ্যাপেন্ডিক্স মাঝে মধ্যে মানুষের দেখা যায়, আবার আক্কেল দাঁতও অনেকের দেখা যায়, বিশেষ করে মেয়েরা, প্রায় মেয়েরারই আক্কেল দাঁত দেখা যায়। এগুলি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। পরের কোয়েশ্চন, গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম লিখো। অর্থাৎ এমন একটা উদ্ভিদের নাম বলো যেটা গমন করতে পারে। গমন করতে পারে এমন একটা উদ্ভিদ হচ্ছে ক্লামাইডোমান। আবার বলছি, গমন করতে পারে এমন একটি উদ্ভিদ হচ্ছে ক্লামাইডোমোনাস। আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে ক্লামাইডোমোনাস। আনসারটা লিখে নাও। আনসারটা বানানটা ভালোভাবে দেখে নাও। গমন করতে সক্ষম এমন একটি উদ্ভিদ হচ্ছে ক্লামাইডোমোনাস। এরপরে কোয়েশ্চনটা, কোয়েশ্চন নাম্বার 32, কি বলছে? অক্সিজেন রাসায়নিক নাম কি? অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডুল এসিটিক অ্যাসিড অর্থাৎ IAA। অক্সিনের রাসায়নিক নাম কি? অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডুল এসিটিক অ্যাসিড। লিখে নাও, অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডুল এসিডিক অ্যাসিড। এর পরের কোয়েশ্চন, স্নায়ুতন্ত্রের একক কি? তোমরা সবাই জানো যে স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। আনসার লিখে নাও, নিউরন। এর পরের কোয়েশ্চনটা বলেছে যে ইএমপি পথের পুরো নাম কি? ই মিন্স এমডেন, এম মিন্স মেহারব, আর পি মিন্স পার্নাস। তাহলে কি হবে? এমডেন, মেহারব, পার্নাস। আনসারটা হবে এমডন, মেহারব, পার্নাস। এমডেন, মেয়ারহব, পার্নাস হচ্ছে ইএমপি পথের পুরো নাম। আমরা 1 থেকে 34 পর্যন্ত সবগুলি ছোট প্রশ্নের আনসার দেখলাম। এবার দেখবে যে তারা সংক্ষিপ্ত অর্থাৎ MCQ কিছু কোয়েশ্চেন দিছে, সেই MCQ কোয়েশ্চেনগুলির আনসার কি হবে।
1 নম্বর কোয়েশ্চেন কি দিছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। মটর গাছের ক্ষেত্রে কোনটি অর্থাৎ কোনটি প্রকট গুণ, অর্থাৎ দেখবা মটর গাছের যখন সংকরায়ন ঘটায় তখন কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, দেখবে লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে আর ব্যাটে বৈশিষ্ট্যটি কি হয়, সুপ্ত অবস্থায় থাকে। তাহলে এক্ষেত্রে আনসার কি হবে, এক্ষেত্রে আনসার দেখে নাও লম্বা। আনসার কি হবে, আনসার হচ্ছে লম্বা। এরপরে কোয়েশ্চনে, কোয়েশ্চন নাম্বার খতে যদি যাই আমরা কি দেখব, কোয়েশ্চন নাম্বার খতে দেখব মানুষ কোন প্রকারের খাদক। মানুষ কোন প্রকারের খাদক, মানুষ তো সব খায়, প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর সব শ্রেণীর খাদক। তাহলে মানুষ হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক, গৌণ শ্রেণীরও খাদক। তাহলে আনসার কি হবে, মানুষ উভয় প্রকার খাদক। তাহলে আনসার হবে কি, উভয় প্রকার। আনসারটা লিখে নাও, আনসার হবে উভয় প্রকার। এরপরে কোয়েশ্চনটা, কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে, আবার বলছি কোন গ্রন্থিকে বলা হয় মিশ্র গ্রন্থি। আনসার হলো অগ্নাশয়। আনসার কি, আনসার হচ্ছে অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। এরপরে কোয়েশ্চনটা, মিথজীবী উদ্ভিদের একটি উদাহরণ দাও। আবার বলছি মিথজীবী উদ্ভিদের একটি উদাহরণ দাও। দেখো মিথজীবী যারা পরস্পরের সহায়তায় বসবাস করে, মিথজীবী উদ্ভিদ হচ্ছে লাইকেন। আনসারটা কি হবে, আনসারটা হবে লাইকেন। এরপরে কোয়েশ্চন, ভারতের সবচেয়ে দূষিত শহর কি। দেখো এটা ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো আমরা জানি সারা পৃথিবীর মধ্যে দূষিত শহর হচ্ছে বাংলাদেশের ঢাকা। আবার বলছি পৃথিবীর মধ্যে সবচাইতে দূষিত শহর হচ্ছে বাংলাদেশের ঢাকা। আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় দূষিত শহর হচ্ছে ইন্ডিয়ার কলকাতা। তাহলে আমরা বলতে পারি ভারতের সবচেয়ে দূষিত শহর হচ্ছে কলকাতা। তাহলে আনসার কি হবে, আনসার হবে কলকাতা। পরের কোয়েশ্চনে চলে যাই। পরের কোয়েশ্চনে কি আছে দেখি। পরের কোয়েশ্চনে দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে। তাহলে আমরা শূন্যস্থান পূরণ যেহেতু দিয়েছে, বেশি কোয়েশ্চেন দেয়নি, আমরা দেখে নিচ্ছি। তোমাদের যে ছোট প্রশ্ন দেবে এর মধ্যে যদি একটা শূন্যস্থান পূরণ দিয়ে দেয় তাহলে তোমাদের অসুবিধা হয়ে যাবে। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সাধারণত কি। দেখো বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সাধারণত একমুখী। আবার বলছি বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সাধারণত একমুখী। তাহলে এখানে আনসার কি হবে, শূন্যস্থান পূরণের মধ্যে আনসার হবে একমুখী। এরপরে কোয়েশ্চেন, ড্যাশ হরমোনের কম ক্ষরণে মধুমেহ হয়। দেখো মধুমেহ মানে কি, ডায়াবেটিস। ডায়াবেটিস হয় ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস রোগ হয়। সেই জন্য ডায়াবেটিস হলে ইনসুলিনের ইনজেকশন নিতে হয়, তোমরা জানো। তাহলে কোন হরমোনের কম ক্ষরণে মধুমেহ বা ডায়াবেটিস হয়, আনসার হচ্ছে ইনসুলিন। তাহলে এখানে আনসার কি হবে, আনসার লিখে নাও ইনসুলিন। পরে কোয়েশ্চেন, চৌকে তীব্র আলো পড়লে তারারন্ধ্র ড্যাশ হয়। দেখো তীব্র আলো যদি পড়ে তখন তারারন্ধ্র সংকুচিত হয় বা ছোট হয়। আবার বলছি চৌকে তীব্র আলো পড়লে তারারন্ধ্র সংকুচিত হয় লিখতে পারো, অথবা লিখতে পারো তারারন্ধ্রটা কি হয়, ছোট হয়ে যায়। ড্যাশ একটি বংশগত রোগ। দেখো বংশগত অনেক রোগ আছে, হিমোফিলিয়া, বর্ণান্ধতা বা এখানে ডায়াবেটিসকেও বংশগত রোগ হিসাবে ধরা হয়। তাহলে কি বংশগত রোগ, আমি এখানে দিলাম হিমোফিলিয়া, লিখে নাও হিমোফিলিয়া একটি বংশগত রোগ। এরপরে কোয়েশ্চন, যৌন জননের একককে কি বলে। দেখো যৌন জননের একককে বলা হয় গ্যামেট, আর অযৌন জননের একককে বলা হয় রেণু। তাহলে এখানে আনসার কি হবে, যৌন জননের একককে বলা হয় গ্যামেট। আনসারটা লিখে নাও। এরপরে আমরা চলে যাচ্ছি ঠিক তার পরের কোয়েশ্চনে। পরের কোয়েশ্চনে কি দিয়েছে দেখো, সত্য না মিথ্যা লিখো। কি দিয়েছে কোয়েশ্চনটা, এই কোয়েশ্চনগুলি সত্য না মিথ্যা। দেখো স্নায়ু কোষ দেহকে নিউরোপ্লাজম বলে। স্নায়ু কোষ দেহকে তো নিউরোপ্লাজম বলে না। তাহলে প্রথম আনসারটা কি হবে, প্রথম আনসারটাই হয়ে যাবে মিথ্যে। ফুসফুসের আবরণীকে পেরিকার্ডিয়াম বলে। দেখো
আমরা জানি ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। প্লুরা, তাহলে হৃৎপিণ্ডের ফুসফুসের আবরণকে কি বলা হয়? প্লুরা। তাহলে এখানে দিছে ফুসফুসের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। তাহলে খ নম্বরের আনসারটা কি হবে? মিথ্যা। এরপরে বলেছে পুরুষের ক্রোমোজোম হলো, দেখো পুরুষের ক্রোমোজোম তো তা হলো না, এইটাও মিথ্যা। লেখানো এটা মিথ্যা। তাহলে প্রথম 5টা যে সত্য মিথ্যা দিছে, এর মধ্যে প্রথম 3টাই মিথ্যা, পরের 2টা হচ্ছে সত্য। কি করে পরের 2টাকে সত্য? আমরা জানি এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি। সেজন্য দেখবা পরীক্ষাতে কোয়েশ্চেন আছে, এটিপি কে এনার্জি কারেন্সি বলে কেন? তাহলে আনসার কি হবে? এটিপি কে বলে এনার্জি কারেন্সি। তাহলে ঘ নম্বরটা হচ্ছে সত্য। তাহলে ঘ নম্বর আনসার কি হবে? সত্য। ইথিলিন এক প্রকার গ্যাসীয় হরমোন। ইয়েস, ইথিলিন এক প্রকার গ্যাসীয় হরমোন, তাহলে সত্য। দেখো আমি পরপর সবগুলি ছোট প্রশ্নের আনসার দিলাম। আর এইবার হচ্ছে 2 মার্কের প্রশ্ন বা বড় প্রশ্ন। আমার মনে হয় এই যে 2 মার্কের প্রশ্ন বা বড় প্রশ্নের যদি আনসার দিতে যাই, অযথা ভিডিওটা অনেক বড় হবে, তোমাদের দেখতে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। আর বড় প্রশ্নগুলির অধিকাংশই তোমাদের আনসার আছে। যদি আনসার তোমাদের না থাকে কোনো একটা প্রশ্নের, তোমরা আমার থেকে আনসারটি নিতে পারো। তার জন্য তোমরা ফেসবুকে বিজ্ঞান গ্যালারি যদি ফলো করে নাও, তাহলে ওই বিজ্ঞান গ্যালারিতে তুমি যদি প্রশ্ন করো যে প্রশ্নগুলি পাওনি, ওই প্রশ্নের আনসার আমি ফেসবুকে বিজ্ঞান গ্যালারিতে দিয়ে দেব। তোমরা সেখানে ফলো করে আমাকে যদি বলে দাও যে তোমাদের সেই প্রশ্নের আনসার লাগে, আমি বিজ্ঞান গ্যালারিতে আপলোড করে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে নাও।